ভূতের ছবি মানে কি শুধু ভূত আর আতঙ্ক? যদি এক রাক্ষসীর প্রেমে পড়ে একজন সাধারণ মানুষ, তাহলে আজ আমরা আলোচনা করব ২০১৮ সালের বলিউড হরর থ্রিলার পারি মুভি নিয়ে। এটা একটা ভিন্ন ধরনের ভূতের গল্প, যেখানে আতঙ্কের চেয়ে বেশি জায়গা নিয়েছে সহানুভূতি আর মানবতা। গল্পটা শুরু হয় অর্ণব আর পিয়ালি নামের দুইটা ছেলে মেয়েকে দিয়ে। অর্ণবের একটা ছাপাখানা আছে এবং সে তা পরিচালনা করে। পিয়ালি পেশায় একজন ডাক্তার। ওদের দুই পরিবার মিলে ওদের বিয়ের কথা বলতে আসে। অর্ণব আর পিয়ালি একে অপরকে চিনতে চায়। এই কথাবার্তার পরে অর্ণব তার পরিবার নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ করে এক মহিলা রাস্তায় চলে আসে আর তার গাড়ির সামনে পড়ে যায়। এভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অর্ণব আর তার বাবা পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করে। অর্ণবের বাবা পুলিশকে মিথ্যা বলেন যে ওই মহিলা নিজেই গাড়ির সামনে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু অর্ণব জানতো এটা আসলে তাদেরই ভুল হয়েছে। এরপর পুলিশ সেই জায়গায় যায় এবং আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করে। তখন একজন বলে এখান থেকে একটু দূরে ওই মহিলা থাকেন, তিনি ছিলেন অদ্ভুত প্রকৃতির, তার একটা কুকুর ছিল। পুলিশ আর অর্ণব তখন বৃদ্ধার বাড়িতে যায় জিজ্ঞাসাবাদের জন্য। সেখানকার খোঁজ নিতে গিয়ে তারা দেখে একটা ২০ থেকে ২২ বছরের মেয়ে ঘরের ভেতরে আছে, যার নাম রুকসানা। সে বৃদ্ধার মেয়ে। রুকসানা খুব অদ্ভুত জামা কাপড় পরেছিল আর তাকে একটানে শিকলে বেঁধে রাখা হয়েছিল। তার অবস্থা দেখে মনে হচ্ছিল অনেক বছর ধরে সে এই জঙ্গলে বাস করছে। পুলিশ রুকসানাকে শহরে নিয়ে আসে। তার মা মারা যাওয়ার কথা শুনে সে খুব অদ্ভুতভাবে রিয়্যাক্ট করে, যেন বুঝতেই পারছে না তার মা আর নেই। রাতে মর্গে এক কর্মচারী, যার নাম সাহু, সে বৃদ্ধার হাতে থাকা একটা চিহ্ন দেখে ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে বারিশ নামের এক লোককে ফোন করে বলে তার হাতে ওলাদ চক্র নামে একটা অদ্ভুত চিহ্ন পাওয়া গেছে। পরের দিন সকালে বারিশ ফোন করে প্রফেসর কাসিম আলী নামের এক ব্যক্তিকে এই চিহ্ন সম্পর্কে জানায়। প্রফেসর এটা শুনে চিন্তিত হয়ে পড়ে এবং বারিশকে বলে যেন সে বৃদ্ধার পরিবারের খোঁজ খবর নেয়। এখানেই জানা যায় প্রফেসর কাসিম আলী ১৯৯৫ সালে কেয়ামত আন্দোলন নামে এক আন্দোলনের নেতা ছিল। এই আন্দোলনের লক্ষ্য ছিল ওলাদ চক্র নামের এক শয়তানি গোষ্ঠীকে থামানো। সেই গোষ্ঠীর চিহ্নটাই ছিল রুকসানার মায়ের হাতে। সেদিন দুপুরে অর্ণব রুকসানাকে নিয়ে মর্গে আসে রুকসানার মায়ের মৃতদেহ নিতে। তখন সাহু জানতে পারে রুকসানার পরিবারে মাত্র দুজন মানুষ ছিল, একজন রুকসানা আর আরেকজন তার মা। রুকসানার মা মারা যাওয়ার পর মর্গের বাইরে একপাশে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হচ্ছিল, ধূপ জ্বালানো হচ্ছিল। কিন্তু এসব দেখে রুকসানা খুব অস্বস্তি বোধ করছিল। তাই অর্ণব গিয়ে সবাইকে বলল যেন এটা বন্ধ করে দেওয়া হয়। এদিকে সন্ধ্যা হয়ে আসছিল। অর্ণব রুকসানাকে জঙ্গলের দিকে যেতে দেখে, কিন্তু কিছু না বলে নিজে শহরের দিকে চলে যায়। আর রুকসানা বাড়ি ফেরার পথে হঠাৎ করে এক কালো পোশাক পরা অদ্ভুত মহিলাকে সামনে দেখে ভয় পেয়ে যায়। সে দৌড়ে নিজের কুঁড়ে ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। এখানে বলে রাখি, এই মহিলা, যার নাম কালীপুরী, সে দেখতে খুবই ভয়ানক। গাঢ় বাদামি রঙের মুখ, চ্যাপ্টা নাক আর বাঁকা দাঁত, সব মিলিয়ে তার চেহারা এতটা বিকৃত যে রুকসানা ভয়ে কেঁপে ওঠে। এই সময় রুকসানা আবার একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পায়, কারো ভারী নিঃশ্বাসের গর্জন। পরের দিন পিয়ালি অর্ণবকে দেখা করতে ডাকে এবং নিজের পুরানো প্রেমিকের কথা জানায়। বলে তাদের সম্পর্ক ৪ বছর ছিল। পিয়ালি যেন অর্ণবকে আরো কিছু বলতে চাইছিল, কিন্তু সাহস করে বলতে পারে না। সেদিন সন্ধ্যায় প্রফেসর কাসিম আলী তার কিছু লোক নিয়ে রুকসানার ঘরে হামলা চালাতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে রুকসানা নেই। মনে হয় রুকসানা আগেই বুঝে গিয়েছিল তারা আসবে। প্রফেসর ওখানে একটা চুল পায়, যেটা সে নিজের কাছে রেখে দেয়। রাতে হঠাৎ করে অর্ণব ঘুম থেকে উঠে পড়ে পাশের ঘর থেকে আসা শব্দে। সে গিয়ে দেখে রুকসানা বিছানার নিচে লুকিয়ে আছে, ভয় পেয়ে কাঁপছে। এমন অবস্থায় রুকসানা অর্ণবকে আক্রমণ করতে চাইছিল, কিন্তু অর্ণব তাকে শান্ত করে তোলে আর তারপর দুজনে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে অর্ণব অফিসে যাওয়ার আগে রুকসানাকে বলে সে যেন তার বাড়িতেই থাকে, কিন্তু দুপুরের সময় রুকসানা আবার সেই কালো মহিলার নিঃশ্বাসের ভয়ঙ্কর শব্দ শুনতে পায়, যেটা আগেও জঙ্গলে শুনেছিল। এখানে এক ভয়ঙ্কর সত্য জানা যায়। আসলে এই নিঃশ্বাসের শব্দ যেটা রুকসানা বারবার শুনছে, এটা একটা অতিপ্রাকৃত সত্তা, যার নাম আফ্রিদি। ১৯৫০ সালের কেয়ামত আন্দোলনের সময় একদল লোক ওই ওলাদ চক্র নামে এক শয়তানি গোষ্ঠীকে থামাতে কাজ করছিল। এই গোষ্ঠী এই আফ্রিদিকেই তাদের ঈশ্বর মানত। আফ্রিদিকে চোখে দেখা যায় না, কথা বলে
বলে না, শুধু তার নিঃশ্বাসের ভয়ঙ্কর শব্দ শোনা যায়। সে মেয়েদের শরীর ব্যবহার করে নিজের বংশ চালাতে পারে। রাতে অর্ণব অফিস থেকে বাড়ি ফিরে রুকসানাকে বলে সে রুকসানার থাকার জন্য এক নারী আশ্রমে ব্যবস্থা করেছে। কিন্তু আশ্রম শব্দটা শুনেই রুকসানা খুব ভয় পেয়ে যায়, কারণ সে ভাবছিল যে লোকগুলো জঙ্গলে ওর উপর হামলা করেছিল তারা আবার ফিরে এসে তাকে আঘাত করতে পারে। অর্ণব তখন রুকসানাকে বুঝিয়ে বলে যে সে তাকে এখানে রাখতে পারবে না। তখন রুকসানা কাঁদতে কাঁদতে বলে সে বিছানার নিচে লুকিয়ে থাকবে, যেমনটা সে জঙ্গলে করত। অর্ণব কিছু না বললেও রুকসানার চোখে জল চলে আসে আর সে না খেয়ে বিছানার নিচে শুয়ে পড়ে। মাঝরাতে অর্ণব উঠে দেখে রুকসানা ডাস্টবিন থেকে খাবার খাচ্ছে। অর্ণবের এটা দেখে খুব খারাপ লাগে। সে রুকসানাকে খাবার দেয় খাওয়ার জন্য। পরদিন সকালে অর্ণব রুকসানাকে নিয়ে এক মহিলা আশ্রমে যায়, কিন্তু আশ্রমটা একদমই থাকার মতো নয়। তাই অর্ণব ঠিক করে সে রুকসানাকে আবার নিজের বাসায় নিয়ে যাবে। তখনই সে জানতে পারে পিয়ালি তার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছে। সন্ধ্যায় অর্ণব বাসায় ফিরে দেখে রুকসানা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। তার মুখে এক অদ্ভুত রোগের ছাপ ছিল, যেটা সে চাপা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। রাতের বেলায় রুকসানা ঘুম থেকে উঠে জানালা দিয়ে লাফ মেরে নিচে নেমে যায় আর রাস্তায় বসে থাকা একটা কুকুরের গলায় দাঁত বসিয়ে তাকে মেরে ফেলে। রক্তে ভেজা রুকসানার মুখ তখন ভীষণ ভয়ঙ্কর লাগছিল। কুকুরটাকে মেরে ফেলার পর তার মধ্যে অপরাধবোধও কাজ করে আর সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এখান থেকেই আমরা রুকসানার সত্যিকারের পরিচয় জানতে পারি। ১৯৯৫ সালে যখন প্রফেসর আর বারিশওয়ালা চক্র নামে শয়তানি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছিল, তখন তারা কিছু মহিলাকে খুঁজে পায় যারা অদ্ভুতভাবে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। প্রফেসর তখন সেই সব মহিলাদের সহ নবজাতক সন্তানদের মেরে ফেলে, কিন্তু এক নারী পালিয়ে যেতে সক্ষম হয়। সেই নারী আর কেউ না, রুকসানার মা। শুরুতে যে বৃদ্ধার গায়ে গাড়ি ধাক্কা লেগে মৃত্যু হয়েছিল সেই মহিলা ছিল রুকসানার মা। রুকসানা আসলে আফ্রিদির মেয়ে, মানে এক ধরনের পরী। রুকসানার মা তাকে কালীপুরিয়ার প্রফেসরদের মতো লোকদের হাত থেকে বাঁচাতে বছরের পর বছর জঙ্গলে লুকিয়ে রেখেছিল। এই ধরনের পরীদের শরীরে এক ধরনের বিষ থাকে যেটা তারা শিকার মারতে ব্যবহার করে। কিন্তু এই বিষ যদি তারা ১ মাস ধরে শরীরে জমিয়ে রাখে তাহলে ওই বিষই তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাই মাসে অন্তত একবার তাদের কারো উপর বিষ প্রয়োগ করা দরকার, হোক সেটা মানুষ বা কোনো পশু। আরেকটা ভয়ঙ্কর তথ্য হলো আফ্রিদির সন্তানরা জন্মের সময় কোনো নারী মানে নেভেল কর্ড ছাড়া জন্মায়, কারণ তারা স্বাভাবিক মানুষের মতো নয়। পরদিন সকালে অর্ণব পিয়ালির ফোন পায় আর ওর সাথে কথা বলতে বলতে অন্য ঘরে চলে যায়। রুকসানার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে মোটেই খুশি নয় অর্ণব আর পিয়ালির কথোপকথনে, কারণ সে অর্ণবকে পছন্দ করতে শুরু করেছে। সেই রাতেই অর্ণব আর রুকসানা একে অপরের খুব কাছে চলে আসে, মানে তারা একে অপরের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে। সকালে অর্ণব যখন অফিসে যায় তখন দেখে প্রফেসর কাসিম আলী আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে। কাসিম আলী অর্ণবকে রুকসানার আসল পরিচয় দেয়, কিন্তু অর্ণব তার কথা বিশ্বাস করে না এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। প্রফেসর যদিও চলে যায়, কিন্তু তার কথাগুলো অর্ণবের মাথায় ঘুরতে থাকে, যেমন রুকসানার ধূপের গন্ধকে বদগন্ধ বলা কিংবা প্রার্থনার শব্দ শুনে ভয় পাওয়া। সন্ধ্যাবেলায় অর্ণব অফিস থেকে ফেরার পথে দেখে সাহু নামের লোকটা তার পেছনে লুকিয়ে আসছে। সাহু আসলে প্রফেসরের কথায় রুকসানার খোঁজে অর্ণবের পেছন পেছন চলছিল। দুজনের মধ্যে হাতাহাতি হয় আর সাহু একটা বড় পাথর দিয়ে অর্ণবের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় অর্ণব কোনোভাবে বাড়ি পৌঁছে রুকসানাকে এই ঘটনার কথা বলে। রুকসানার আগে জ্বলতে থাকে। পরে রাতে গিয়ে সাহুকে সে মেরে ফেলে। পরদিন সকালে পিয়ালি আসে। তাড়াতাড়ি অর্ণব রুকসানাকে এক ঘরে বন্ধ করে দেয় এবং তাকে বাইরে না আসতে বলে। পিয়ালি তখন অর্ণবের কপালে আঘাত দেখে ফার্স্ট এইড বক্স চায় যেন ওর প্রাথমিক চিকিৎসা করতে পারে। অর্ণব পিয়ালিকে বাইরে পাঠাতে চায়, কিন্তু পিয়ালি কিছুতেই যেতে চায় না। তখন পিয়ালি সেই ঘর থেকে শব্দ পায় যেখানে রুকসানাকে বন্ধ করা হয়েছিল। সে দরজা খুলে ভেতরে যায়, কিন্তু ভেতরে কাউকে সে দেখতে পায় না। অর্ণবও ঘরে এসে দেখে রুকসানা নেই। সে একটু স্বস্তি পায়, কিন্তু ঠিক তখনই তার চোখে পড়ে রুকসানা উল্টো হয়ে ছাদের সঙ্গে লটকে আছে। অর্ণব ভয় পেয়ে পিয়ালিকে তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যেতে বলে। পিয়ালি চলে যেতে রুকসানা ঘরে ফিরে আসে। সে খুব রেগেছিল পিয়ালির আগমনে। হঠাৎ পিয়ালি আবার ঘরে ঢুকে পড়ে এবং রুকসানাকে দেখে একদম স্তব্ধ হয়ে যায়। কোনো কথা না বলে চুপচাপ রেগে সে ঘর থেকে চলে যায়। এরপর অর্ণব রেগে রুকসানাকে বলে, তোমার কি মনে হয় এক রাতের জন্য যা হয়েছে তার জন্য তুমি যা খুশি করবে? এই কথায় রুকসানা প্রচন্ড রেগে যায় এবং হঠাৎই এক ভয়ঙ্কর আওয়াজে অর্ণবকে গলা থেকে ধরে তুলে ফেলে।
সে বলে, আমি এখান থেকে কোথাও যাব না। অর্ণব খুব ভয় পেয়ে যায়। কিন্তু ঠিক পর মুহূর্তে রুকসানার হুঁশ ফেরে। সে বুঝতে পারে সে খুব বড় ভুল করে ফেলেছে। সে কাঁদতে কাঁদতে অর্ণবের কাছে ক্ষমা চায়। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল এটা সে ইচ্ছা করে করেনি। এই রাগ যেন তার শরীরের ভেতরে থাকা একটা জংলি স্বভাব, যা সে চাইলেও চাপা দিতে পারে না। পরদিন সকালে অর্ণব কোনো কথা না বলে অফিসে চলে যায়। অর্ণব বেরিয়ে যাওয়ার পর রুকসানার সামনে আবার দেখা দেয় সেই ভয়ানক মহিলা কালীপুরী। সে রুকসানাকে বলে তার কাজ শেষ, এখন সময় হয়েছে অর্ণবকে ছেড়ে যাওয়ার। কারণ রুকসানা যে উদ্দেশ্যে অর্ণবের কাছে ছিল সেটা এখন পূর্ণ হয়ে গেছে। রুকসানা এখন অর্ণবের সন্তান এক্সপেক্ট করছে, মানে সে মা হতে চলেছে। সন্ধ্যাবেলা যখন অর্ণব বাড়ি ফিরে আসে, রুকসানা তাকে অনুরোধ করে যেন সে তাকে নিজের কাছে থাকতে দেয়। অর্ণব প্রথমে দ্বিধায় পড়ে, কিন্তু শেষমেশ রাজি হয়ে যায় একটা শর্তে। রুকসানাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। কিন্তু রুকসানা এতে খুব খুশি হয়, কারণ শিকলে থাকলেও সে অন্তত অর্ণবের কাছে থাকতে পারবে। রুকসানা এক অদ্ভুত আনন্দ আর ভালোবাসা নিয়ে অর্ণবকে জানায়, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তার চোখে মুখে যে ভালোবাসা দেখা যাচ্ছিল সেটা একেবারে খাঁটি ছিল। এই মুহূর্তেই প্রফেসর তার লোকজন নিয়ে অর্ণবের বাড়িতে হাজির হয়। আসলে অর্ণব যখন বাইরে ছিল তখন প্রফেসর তাকে ফোনে সব বুঝিয়ে বলেছিল এবং রুকসানাকে শিকলে বাঁধতে বলেছিল। প্রফেসর বলে, এখন রুকসানাকে কাবু করতে সময় লাগবে, কারণ সে আরো শক্তিশালী হয়ে গেছে। অর্ণব তখন রুকসানাকে একা রেখে নিজের পিতামাতার বাড়িতে চলে যায়। কিন্তু তার মনে তখন গভীর অনুশোচনা চলছিল। কারণ রুকসানা যদি চাইতো সে তো তখনই অর্ণবকে মারতে পারত। সে তো চাইলেই সবকিছু ধ্বংস করতে পারত। কিন্তু রুকসানা শুধু অর্ণবের ভালোবাসা চেয়েছিল, কিন্তু সে তাকে প্রফেসরের হাতে তুলে দিয়েছে। 3 সপ্তাহ কেটে যায়। একদিন সন্ধ্যায় পিয়ালি অর্ণবের সাথে দেখা করতে আসে। তখন অর্ণব পিয়ালিকে সব সত্যি কথা বলে দেয়। রুকসানা কে ছিল, সে কিভাবে তার উপর বিশ্বাস করেছিল, আর কিভাবে সে তাকে ছেড়ে চলে এসেছিল। পিয়ালি নিজের একটা কষ্টের কথা বলে। সে বলে বিয়ের আগে সে প্রেগনেন্ট হয়েছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড বিয়ে করতে অস্বীকার করে। বাধ্য হয়ে তাকে নিজের গর্ভে থাকা সন্তানকে শেষ করে দিতে হয়। এই কথা শুনে অর্ণবের মনে তখনই ভেসে ওঠে সেই মুহূর্ত যখন রুকসানা তাকে বলেছিল যে সে মা হতে চলেছে। তখন অর্ণব আর দেরি না করে রুকসানাকে বাঁচাতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং দ্রুত নিজের বাড়ি থেকে রওনা দেয়। বাড়ি গিয়ে সে দেখে রুকসানা আর শিকলে বাঁধা নেই। আসলে রুকসানা তখন পর্যন্ত প্রফেসরদের লোকদের মেরে পালিয়ে গেছে। এই রাতে রুকসানা আবার প্রফেসরের সামনে এসে দাঁড়ায়। ঠিক যখন প্রফেসর ধূপকাঠি জ্বালিয়ে এগোতে যাচ্ছিল, রুকসানা চোখের পলকে তার সামনে চলে আসে আর খুব জোরে এক আঘাতে তাকে মেরে ফেলে। এদিকে অর্ণব তখন পিয়ালিকে ফোন করে জানায় যে রুকসানা পালিয়ে গেছে। অর্ণব পিয়ালিকে সতর্ক করে দেয়। সে বলে, রুকসানা আমার সাথে তোমার মেলামেশা পছন্দ করতো না, তাই তুমি হতে পারো ওর পরবর্তী শিকার। তারপর সে বলে, ঘরের সব দরজা জানলা বন্ধ করে ফেলো, আমি আসছি। এই বলে সে পিয়ালির বাড়ির দিকে রওনা হয়। কিন্তু ঠিক ফোন কেটে ঘোরাতেই রক্তে ভেজা রুকসানা পিয়ালির পেছনে এসে দাঁড়ায়। দুজনের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়। রুকসানা যখন পিয়ালির গলায় কামড় বসাতে যাচ্ছিল, তখন হঠাৎ টিভির রিমোট মেঝেতে পড়ে যায় আর টিভি চালু হয়ে যায়। টিভির আওয়াজে রুকসানা বিভ্রান্ত হয়ে পড়ে, আর সেই সুযোগে পিয়ালির পাশে থাকা একটা টুল দিয়ে রুকসানার মাথায় আঘাত করে। রুকসানা মাটিতে পড়ে যায় আর তার পেটেও প্রচন্ড ব্যথা শুরু হয়, কারণ সে তখন প্রেগনেন্ট ছিল। কিন্তু পিয়ালি তখন রুকসানাকে ফেলে পালিয়ে না গিয়ে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। একটু পরে রুকসানা একটা খুব সুন্দর শিশুর জন্ম দেয়। আমরা দেখি সেই শিশুর শরীরে জন্মের সময় একটা নেভাল কর্ড জড়ানো ছিল, যেটা সাধারণ বাচ্চাদের হয়, কিন্তু ইফরিত জাতের বাচ্চাদের এমন কর্ড থাকে না। পিয়ালি বাচ্চাটিকে পরিষ্কার করার জন্য রান্নাঘর থেকে পানি আনতে যায়, কিন্তু ফিরে এসে দেখে রুকসানা সেখানে নেই, শুধু নবজাতকটি পড়ে আছে। কিছুক্ষণ পর অর্ণবও পিয়ালির বাড়িতে এসে উপস্থিত হয়। রুকসানাকে না পেয়ে অর্ণব তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। রুকসানা তখন প্রচন্ড রক্তাক্ত অবস্থায় নিজের পুরানো জায়গার সামনে পড়ে কষ্ট পাচ্ছিল। অর্ণব সেখানে গিয়ে পৌঁছায়, কিন্তু রুকসানা বলে, আমার কাছ থেকে দূরে থাকো, কারণ তুমি আমাকে বিশ্বাস করোনি। তখন অর্ণব কাঁদতে কাঁদতে বলে, আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই প্রফেসরের সঙ্গে কথা বলেছিলাম। রুকসানা কষ্টের মধ্যে বলে, আমার বাচ্চাটাকে ভয় পেও না, ও আমার মতো নয়। এই কথা বলেই সে অর্ণবের বুকের ওপর মাথা রেখে শেষ নিঃশ্বাস নেয়। রুকসানার অর্ণবের এই বাচ্চাটা একদম সাধারণ, কারণ সে জন্ম নিয়েছে ঘৃণা থেকে নয়, বরং এক নিষ্পাপ ভালোবাসা থেকে। এই ছিল আজকের গল্প। যদি ভালো লেগে থাকে লাইক দিও, আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।